আজ ৭০ বছরের এই এপিসোডে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি ঘটছে চুপিসারে আমার আপনার চোখের সামনে, দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, অনুভব করতে পাচ্ছি, কিন্তু সরাসরি ডেটাটা পাচ্ছি না। আর ডেটা পাচ্ছি না বলে বুঝতে পাচ্ছি, কিন্তু রিয়েলাইজ করতে পারছি না যে কতটা পরিমাণে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। সেটা হলো তৃণমূল কংগ্রেস। বাম আমলতে তো বটেই, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই যে সংখ্যালঘুর নামে মুসলিম তোষণের রাজনীতি আদপেই কিন্তু পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দিচ্ছে। এবং এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু শুধু জনসংখ্যা বৃদ্ধির জন্য নয়, এইটা আসছে প্রতিবেশী দেশগুলো থেকে। সেটা বাংলাদেশ থেকে দলে দলে মুসলিম ঢুকছে, রোহিঙ্গারা ঢুকছে এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হচ্ছে, এবং সেই রোহিঙ্গারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকম অপরাধমূলক কাজে যুক্ত হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখছি, কখনো এনআইএ হানা দিচ্ছে, কখনো সিবিআই হানা দিচ্ছে, কখনো এইভাবে এসে দেখা যাচ্ছে একটার পর একটা জঙ্গিকে তুলছে। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে রয়েছে এমন কিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কার্যকলাপ। তারা নিয়মিত প্রত্যেক বছর বিভিন্ন জেলা থেকে রিক্রুট করছে। শুধু রিক্রুট করছে না, তার থেকেও ভয়ঙ্কর জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে স্লিপার সেল তৈরি করছে। এবং তার সাথে যেটা সবথেকে ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, সেটা হচ্ছে এডুকেশনের নামে এই যে মাদ্রাসাগুলো রয়েছে, সেই মাদ্রাসাগুলোতে কিন্তু জঙ্গি তৈরির প্রশিক্ষণও পর্যন্ত দেওয়া হচ্ছে। তাদের সেখানে কিন্তু মগজ ধোলাই করা হচ্ছে, এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে জেলা স্তরের, পঞ্চায়েত স্তরের এবং এমনকি কোথাও কোথাও এমএলএ স্তরের ছোট থেকে মাঝারি থেকে বড় তৃণমূলের মুসলিম নেতারা কিন্তু জড়িয়ে রয়েছে। এবং তারা বিভিন্ন ক্ষেত্রে অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়ে পড়ছে। কোথাও বোমা বিস্ফোরণ ঘটছে, প্রচুর লোকের জানহানি হচ্ছে। যেখানে আমরা একটা সময় দেখেছিলাম, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটা সময় ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গে এরকম প্রচুর ইল্লিগাল মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাগুলোকে ধ্বংস করা হোক। যদিও তার পার্টির নীতি অনুযায়ী, তার পার্টির লাইন অনুযায়ী তিনি সেটা করে উঠতে পারেননি, বলেছিলেন মাত্র। কিন্তু দু ধরনের মাদ্রাসা হয়, একটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, আর একটা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে তৈরি হওয়া মাদ্রাসা। গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড মাদ্রাসাতে তবুও কোথাও না কোথাও অবজারভেশনের জায়গা থাকে, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে সেখানে কিন্তু কোনো রকম অবজারভেশনের জায়গা থাকে না। সেখানে এডুকেশনের নামে কিন্তু সেখানে জঙ্গি তৈরির প্রশিক্ষণ এবং নানা রকম মৌলবাদী শিক্ষা দেওয়া হয়। এবং বর্তমান গভর্নমেন্ট কিন্তু সেই মাদ্রাসাগুলো জানা সত্ত্বেও প্রায় 60%কে অ্যাফিলিয়েটেড করবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তো চলুন আখেরে কিভাবে পুরো চুলচেরা বিশ্লেষণ করব যে কিভাবে পশ্চিমবঙ্গে একটা জঙ্গি তৈরির ঘাঁটি তৈরি হচ্ছে, এবং আমরা কিন্তু আদপেই বারুদের ওপর বসে আছি। প্রথম অধ্যায় দেখে নেব। এই যে কলকাতা হাইকোর্ট 17 জুন 2025 পুরনো যে রায় ছিল সেই রায়টাকে বহাল রেখেছেন, এবং পশ্চিমবঙ্গ সরকারের যে ওবিসি তালিকা, সেই ওবিসি তালিকাকে কিন্তু তিনি খারিজ করে দিয়েছেন। এবং সেখানে সরকারের যে নতুন এবং ওবিসি তালিকার সেখানে স্থগিতাদেশ দিয়েছেন। কি বলেছেন? বলেছে এই যে 140টি সম্প্রদায়কে পিছিয়ে পড়া ঘোষণা করে দিয়েছে, যার মধ্যে 57% হচ্ছে মুসলিম জনগোষ্ঠীর। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার পর্যবেক্ষণ ছিল স্পষ্ট। তারা বলেছেন ধর্মভিত্তিক সংরক্ষণ সংবিধান পরিপন্থী। এভাবে শ্রেণী নির্ধারণ করা জনগণের বুদ্ধিবৃত্তিকে অসম্মান করা। এর আগের যে রায় ছিল সেই রায়ে আরও বলা হয়েছিল 77টি মুসলিম সম্প্রদায়কে পিছিয়ে পড়া বলে যে ঘোষণা, আদপে সেটা সংখ্যালঘুদের অপমান। রাজনৈতিক স্বার্থে সেটাকে ব্যবহার করা হয়েছিল। সরকারের পক্ষ থেকে দাবি ছিল যে তালিকা তৈরি করা হয়েছিল সেটা সামাজিক এবং অর্থনৈতিক ভিত্তিতে তৈরি করে, কিন্তু সমীক্ষার সময় দেখা যায় যে পদ্ধতি এবং তার পার্সপেক্টিভ সেটাই কিন্তু প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। আদালত বলেন
যে এই পদ্ধতিকে অপব্যবহার করা হয়। এবার সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখে নেব যে জেলাভিত্তিক কিভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এই অ্যাপিসমেন্ট বা তুষ্টিকরণের কারণে, এবং সেটা কিন্তু চুপি চুপি পরিবর্তন হয়েছে। আমরা যদি ডকুমেন্টকে দেখি 2001-2011 সেন্সাস রিপোর্ট, পিডব্লিউ রিসার্চ 2021 যদি দেখা যায়, তাহলে এর সাথে সাথে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অনুযায়ী 2001 সালে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা ছিল 25.25%। 2011 সালে তা বেড়ে হয় 27.01%, আর 2025 সালে অনুমান করা হচ্ছে তা 33% ছাড়িয়ে গেছে। আর জনবিন্যাসের এই পরিবর্তন যদি ডেমোগ্রাফি অনুযায়ী যদি জেলাভিত্তিক দেখা যায়, মুর্শিদাবাদে 2011 সালে ছিল 66.28%, 2005 সালে সেটা 70%, মালদায় 51.27%, সেটা এখন 55%-এর ওপরে রয়েছে, উত্তর দিনাজপুর 50%, বীরভূম, দক্ষিণ 24 পরগনায় 40%কে ছাপিয়ে গেছে। এই যে 3-4 কোথাও 5%-এর যে বৃদ্ধি, সেটা উচ্চ জন্মহার শুধু দায়ী নয়, কারণ হিসাবে উঠে আসছে নাম্বার 1 সীমান্ত সংলগ্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নাম্বার 2 রাজনৈতিক আশ্রয়ে ভুয়ো রেশন কার্ড, ভোটার আইডি অবাধ বিতরণ, এবং নাম্বার 3 অনুপ্রবেশ কারখানা নয়, এটা কারসাজির একটা রোডম্যাপ তৈরি হয়েছে, এবং যেটা কিন্তু বিবিসি রিপোর্ট 2023 ডকুমেন্ট করেছে, ওপি ইন্ডিয়া, রিপাবলিক টিভি, ইন্ডিয়া টুডে 2024-এও কিন্তু রিসার্চ রয়েছে। শুধু তাই নয়, NHCR ডেটা রোহিঙ্গাদের ওপরও কিন্তু সেগুলো রয়েছে, এবং সেই অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, সীমান্তবর্তী জেলাগুলোতে অনুপ্রবেশের পরিস্থিতি যদি দেখা যায়, উত্তর 24 পরগনা, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, এই এলাকায় নতুন ভোটার বাড়ছে আগ্নেয়গিরির গতিতে। রোহিঙ্গা অনুপ্রবেশ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে, UNHCR জানিয়েছে ভারতে প্রায় 22,500 রোহিঙ্গা রয়েছে, তাদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গে রয়েছে। যেমন 2024 সালে বাদুরিয়ায় ধরা পড়েছিল 22 জন রোহিঙ্গা, যারা হায়দ্রাবাদ থেকে পালিয়ে এসেছিল। বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত চক্র যেটা রয়েছে, সেখানে ভুয়ো ভোটার কার্ড তৈরি করে অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়া হচ্ছে। 4 নম্বর চ্যাপ্টারে আমি আলোচনা করব এই যে মাদ্রাসা, বিশেষ করে খারিজি মাদ্রাসা, আড়ালে সন্ত্রাস, বোমা তৈরির কারখানা তৈরি হচ্ছে। NIA রিপোর্ট অন খাগড়াগড় ব্লাস্ট, হিন্দুস্তান টাইমস 2022, রিপাবলিক টিভি এক্সপোজ অন সিমুলিয়া মাদ্রাসা। 2 অক্টোবর 2014 সাল বর্ধমান বিস্ফোরণ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কিছু মাদ্রাসা কেবল ধর্মীয় শিক্ষার জায়গা নয়, জিহাদি প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। NIA রিপোর্ট অনুযায়ী জানা যায়, সিমুলিয়া মাদ্রাসায় প্রতি সপ্তাহে তৈরি হতো 8 থেকে 10টি IED। ট্রেনিং নেওয়া 70 জন নারী এবং 200 জন যুবক। 2024 সালে উত্তর 24 পরগনায় যে বিদেশি ফান্ডে পরিচালিত মাদ্রাসা, NIA চার্জশিট দেয়। UK ভিত্তিক উমাহা ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে আসে 58 কোটি টাকা, এবং টাকা আসে হাওলায়। রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশের জন্য ব্যয় করা হয়। চ্যাপ্টার 5-এ দেখে নেব এর জন্য গোয়েন্দা কি হুঁশিয়ারি রয়েছে, কিন্তু রাজ্য সে কথা কানেই দেয়নি। NIA বলুন, IB বলুন, র ইনপুটস বলুন, আসাম পুলিশ 2023, ইন্ডিয়ান এক্সপ্রেস 2024 অনুযায়ী যদি দেখা যায়, তাহলে গোয়েন্দা সংস্থা NIA, IB বারবার রাজ্য সরকারকে সতর্ক করেছে, বাংলা হয়ে উঠছে জিহাদি মডিউলের সেফ জোন। 2024 সালে একটি তদন্তে NIA জানায়, আনসারুল ইসলাম জঙ্গিদের পশ্চিমবঙ্গেই হচ্ছে ঘাঁটি। দক্ষিণ 24 পরগনায় ধরা পড়ে জাভেদ মুন্সি, পাকিস্তান নেপাল ঘুরে বাংলাদেশে আসে। রাজ্য সরকার কি করলো? ধর্মীয় সংবেদনশীলতা দেখিয়ে তদন্তে গড়িমসি, এবং উল্টে BSFকে দায়ী করলো সীমান্তে নজরদারিতে ব্যর্থতা বলে। বেআইনি মাদ্রাসার তালিকায় কোনো পদক্ষেপ নেই। চ্যাপ্টার 6-এ যেটা আলোচনা করব, হিন্দুদের গৃহত্যাগ, শরণার্থী নিজের রাজ্যেই। টাইমস অফ ইন্ডিয়া 2025 এপ্রিল অনুযায়ী যদি দেখি, এবং ইন্ডিয়া টুডের গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী যদি দেখা যায়, তাহলে 2025 সাল এপ্রিল মাস মুর্শিদাবাদ, ধুলিয়ান জুড়ে যে সাম্প্রদায়িক হিংসা, হিন্দুদের ঘর জ্বালিয়ে দেয় ওয়াফ আন্দোলনের নামে বিক্ষোভকারী মুসলিম জনতা। আমরা
দেখলাম কি নদী পেরিয়ে আশ্রয় নিচ্ছে। এরকম একজন গৃহহারা বৃদ্ধা স্টেটমেন্ট দিয়েছে, আমরা নদী পেরিয়ে মালদা স্কুলে আশ্রয় নিয়েছি, মেয়েদের গায়ে হাত, ঘরে আগুন, প্রশাসন ফোন তোলে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন 400 থেকে 500 হিন্দু পরিবার পালিয়ে গেছে। এটা কি পশ্চিমবঙ্গ না আফগানিস্তান? চ্যাপ্টার 7-এ আলোচনা করব আন্তর্জাতিক মিডিয়া, তার ডকুমেন্ট কি আছে, কিন্তু বাংলার পাঠক কিন্তু সে ব্যাপারে নীরব। বিবিসি বলুন, রয়টার্স বলুন, DW বলুন, আল জাজিরা 2023 থেকে 2025 অনুযায়ী যে রিপোর্ট করে PEW রিসার্চ সেন্টার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট অন রোহিঙ্গাস, সেগুলোকে যদি অ্যানালিসিস করা যায় তাহলে প্রথমেই যদি বিবিসি রিপোর্ট যদি দেখি তাহলে বিবিসি লিখছে ওয়েস্ট বেঙ্গল বিকামিং গ্রাউন্ড জিরো ফর পলিটিক্যাল মাইনরিটি ইঞ্জিনিয়ারিং। আল জাজিরার মতো সংবাদ সংস্থা রিপোর্ট দিচ্ছে যে ইন্ডিয়াস সেকুলার ফেব্রিক ফেসেস চ্যালেঞ্জ, বেঙ্গল রিডিফাইন্স ডেমোগ্রাফিক পলিটিক্স। DW জার্মান নিউজ লিগ পর্যন্ত রিপোর্ট করছে সাইলেন্ট র্যাডিকালাইজেশন ইন ইস্টার্ন ইন্ডিয়াস ক্লাসরুমস, অথচ বাংলার শিক্ষিত শ্রেণী সাইলেন্ট। পত্রিকা শিরোনামে বেরোয় কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাইরাল হয় না, কারণ কে জানে কার সংবেদনশীলতা জেগে যাবে এবং কার গলার নলি চলে যাবে। এখন সময় এসছে কিন্তু প্রশ্ন করার, কারণ আদালত বলছে, গোয়েন্দারা সতর্ক করছে, পত্রিকাগুলো লিখছে হিন্দুরা ভয়ে পালিয়েছে, তবু প্রশাসনের নীরবতা তোষণের একটা তীব্রতম উদাহরণ। আমরা সম্প্রতি ক্ষেত্রে মহেশতলার ঘটনা বলতে পারি। দক্ষিণ 24 পরগনা মহেশতলায় একটা তুলসী মঞ্চকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে সংখ্যাগুরু হিন্দু রয়েছে সেখানে কিন্তু তারাই কিন্তু সব থেকে বেশি ভয়ে রয়েছে, কারণ সেখানে প্রশাসনের নীরবতা এবং তার সাথে সাথে সরকারের তোষণ। একটা তুলসী মঞ্চকে কেন্দ্র করে হিন্দুদের দোকানের পর দোকান জ্বালিয়ে দেওয়া হলো, কিন্তু তার বিরুদ্ধে না কোথাও কোনো খবর হলো, না কোনো রিপোর্ট হলো, না তার বিরুদ্ধে কোনো আন্দোলন ঘটলো, না প্রতিবাদ হলো। চ্যাপ্টার 8-এ আলোচনা করব এই যে তথ্য রয়েছে, এই যে তোষণ, তার তীব্র প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়িয়ে আছে। দেখুন, পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতি এখন আর শুধু উন্নয়ন, শিক্ষা বা কর্মসংস্থানের ভিত্তিতে চলে না, সেটা চলে ধর্মীয় সংখ্যালঘু সমীকরণের অঙ্কে, যেখান থেকে শুরু হয় মুসলিম ভোট ব্যাংক আর সেখানেই শেষ হয় প্রশাসনিক চেতনা। আমরা যদি টোটাল তথ্যভিত্তিক যদি দেখি, মোট অনুপ্রবেশকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুযায়ী 4 কোটি অবৈধ বাংলাদেশি ভারতে বসবাস করছে, যার 1 কোটিরও বেশি রয়েছে পশ্চিমবঙ্গে। এবং এটা কিন্তু MHA পার্লামেন্টারি রিপ্লাই 2021 অনুযায়ী। 2021-এ বলা হয়েছে, আজকে 2025-এ সেই সংখ্যা লাস্ট 4 বছরে 1 কোটি ছাড়িয়ে কোন জায়গায় গেছে সেটা কিন্তু আমরা খুব ভালো করে আমাদের চারপাশ লক্ষ্য করলেই কিন্তু আমরা দেখতে পাই। জেলায় জেলায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। ভোটার রেজিস্ট্রেশন যদি দেখা যায়, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদের ভোটার সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে 10 থেকে 15%। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ডেটার সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য মিলছেই না। মাদ্রাসা সংখ্যা এবং অডিট যদি করা যায়, রাজ্যে রেজিস্টার্ড ও অপ্রমাণিত মাদ্রাসার সংখ্যা মিলিয়ে 3000-এরও বেশি। এর মধ্যে অন্তত 480টা বেআইনি বলে রিপোর্ট করেছে শিক্ষা দপ্তর, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিদেশি ফান্ড, ED রিপোর্ট 2023 অনুযায়ী 18টি মুসলিম NGOর বিরুদ্ধে 75 কোটির বেশি বিদেশি অনুদান অনিয়মের অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2024-এর নির্বাচনী প্রচারে এসে তিনি অভিযোগ করেছিলেন, বাংলা এখন অনুপ্রবেশকারীদের ডিজনিল্যান্ড। তৃণমূল সরকার তাদের বসিয়ে ভোটার বানাচ্ছে আর হিন্দু সমাজকে কোণঠাসা করে দিচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, এই অবস্থা চলতে থাকলে একদিন আপনাদের ছেলে মেয়েদেরাই নিজেদের রাজ্যে মাইনরিটি হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলছেন, আমাদের সরকার কোনো ধর্ম দেখে কাজ করে না। যারা আমাদের মুসলিম তোষণের অভিযোগ করেন তারা আসলে বাংলাকে দাঙ্গার রাজ্যে পরিণত করতে চান। যেখানে পার্লামেন্টে NRC এবং CA বিল পাস হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেখানে লাগুই করতে দিচ্ছে না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টির বক্তব্য অনুযায়ী রাজ্য সরকারের দায়িত্ব হলো ধর্মনিরপেক্ষতা রক্ষা করা, অথচ দেখা যাচ্ছে কিছু সংখ্যালঘু গোষ্ঠী অযৌক্তিকভাবে রাজনৈতিকভাবে
প্রিভিলেজ নিচ্ছে। বিপদ কিন্তু আসন্ন। গণতান্ত্রিক ভারসাম্যের বিঘ্ন পশ্চিমবঙ্গ এখন বাস্তবতা দাঁড়িয়েছে এটাই যে গণতন্ত্রের নামে ভোট, কিন্তু ভোটের নামে তোষণ, তোষণের নামে বৈধতা, আর বৈধতার আড়লে জনসংখ্যা ভিত্তিক কর্তৃত্বের একটা রাস্তা তৈরি হচ্ছে। সাংগঠনিকভাবে কোনো সম্প্রদায়কে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়া মানেই হচ্ছে বাকি জনগোষ্ঠীর অধিকারকে খর্ব করা। এক প্রকার বলা যায় সংখ্যাতাত্ত্বিক একনয়কতন্ত্র। রাজ্যে হিন্দুদের মাইগ্রেশন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি চাকরিতে বঞ্চনার অভিযোগ এখন আর বিচ্ছিন্ন নয়। এগুলো ভবিষ্যতের ডেমোগ্রাফিক চ্যালেঞ্জের একটা সংকেত দিচ্ছে, এবং যেটা কিন্তু খুব মারাত্মক। প্রশ্ন কিন্তু উঠছেই, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই যে তথ্যের বিভ্রান্তি কেন? নাম্বার 2, সীমান্তে বিএসএফ বারবার অনুপ্রবেশকারী ধরছে, তারপরও রাজ্য কেন নিষ্ক্রিয়? নাম্বার 3, আদালতের স্পষ্ট রায়, তবু রাজনৈতিকভাবে কেন সরকার অনমনীয় রয়েছে? নাম্বার 4, হিন্দু গৃহত্যাগীদের পুনর্বাসনের কোনো সরকারি নীতি নেই কেন? নাম্বার 5, গণতন্ত্রের মূল ভিত্তি হলো স্বচ্ছতা ও সমতা, সেই জায়গায় বারবার হস্তক্ষেপ হচ্ছে কেন? ইতিহাস কিন্তু মনে রাখবে এই সময়কে। পশ্চিমবঙ্গ একসময় সংস্কৃতি, শিক্ষা ও মুক্তিবুদ্ধির মডেল ছিল। এখন প্রশ্ন উঠছে সেই বাংলা কোথায়? হাইকোর্ট বলে, গোয়েন্দা বলছে, সংবাদ মাধ্যম বলছে, ভুক্তভোগীরা বলছে, তবু সরকার যদি না শোনে, সমাজ যদি না জাগে, ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসে একটাই প্রশ্ন কিন্তু রেখে যাবে, বাংলা মানুষ তখন চুপ ছিল কেন? চ্যাপ্টার 9-এ আমি আলোচনা করব গণতন্ত্র বনাম গোষ্ঠী যে শাসন, এই ভোট নীতি, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কার হাতে? 2011 সাল থেকে 2025 সাল, মাত্র 14 বছরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভারসাম্য বদলে গেছে। যাকে একসময় বলা হতো যে সাংস্কৃতিক রাজনীতি, সেই বাংলায় আজ হয়ে উঠেছে ভোট সেন্ট্রিক একটা গোষ্ঠীগত রাজনীতির জায়গা। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে তোষণ নামক একটা নীরব তাণ্ডব। রাজ্যে হিন্দু মুসলিম ভোটের পার্থক্য এখন আর শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়, এখন তা প্রশাসন, আইন শৃঙ্খলা, শিক্ষা ও জননীতি নির্ধারণেও কাজ করে চলেছে। সংবাদ মাধ্যমে তথ্য এলেও প্রশাসন তা অস্বীকার করে, আদালতের রায় এলেও রাজনৈতিক দল প্রশ্ন তোলে রায়দাতাদের অভিপ্রায় নিয়েও। এমনকি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিচারপতিদের বিরুদ্ধেও কিন্তু সরাসরি মুখপাত্রদের দ্বারা অভিযোগ তোলা হয়, তাদেরকে আঙ্গুল দিয়ে দাগানো পর্যন্ত হয়। এবং সাধারণ মানুষ, তাদের একটা বড় অংশ কিন্তু নীরব রয়েছে, কারণ তাদের ভয় আছে, কিন্তু সেই ভয় প্রকাশের স্বাধীনতা নেই। এই পরিস্থিতিতে প্রশ্নগুলো আরও করা হতে বাধ্য। আমরা কি পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে এক ধর্মীয় রাজনীতির বন্দিশালা করে তুলছি? সীমান্তে অনুপ্রবেশকারীদের হাত ধরে আমরা কি আমাদের ভবিষ্যৎ হারাচ্ছি? শাসক দলের ভোট ব্যাংক তৈরির খেলায় কি সাধারণ নাগরিক আজ সব থেকে বড় সমস্যার মধ্যে পড়ছে? আর সব থেকে বড় কথা হচ্ছে, এই প্রতারণা চক্র ভাঙবে কে? চ্যাপ্টার 10-এ আলোচনা করব যে ইতিহাস কি ক্ষমা করবে এই নীরবতাকে। বাংলা আজকের এই যে দিকগুলো স্পষ্ট করেছে, কোথাও হিন্দু পাড়ায় অন্ধকার নামে আগেই, কোথাও মাদ্রাসার ভেতর থেকে গোপন ক্যামেরা বার করে বোমের ছবি, কোথাও নতুন ভোটার বাড়ে দৈনিক হারে, আবার কোথাও শিশুদের স্কুল তৈরি হয় আশ্রয় শিবির। তথ্য বলছে নির্বাচন আর গণতন্ত্র আজ এক নয়। আদালত বলছে ধর্মের নামে শ্রেণী বিভাজন বেআইনি। গোয়েন্দা রিপোর্ট বলছে বাংলা হয়ে উঠেছে স্লিপার সেল হাব। সংবাদ মাধ্যম বলছে ভয় এবং নীরবতা বাংলা দখল করছে। মানুষ কিন্তু কিছুই বলছে না, শুধু অত্যাচার সহ্য করছে। ইতিহাস কি বলবে এই সময়কে? এরা সব দেখেছিল, সব জানতো, তবু চুপ করেছিল, নাকি এরা শেষ মুহূর্তে জেগে উঠেছিল, দেশের পক্ষেই দাঁড়িয়েছিল? কারণ একটাই, নীরবতা যদি অন্যায়ের কাছে মাথা নোয়ায়, তাহলে গণতন্ত্র নয়, গোষ্ঠীতন্ত্রই হবে ভবিষ্যতের সংখ্যা। আমার এই আলোচনা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমার এই অ্যানালিসিস, এই অনুসন্ধান কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা একটা ডকুমেন্টেড সতর্কবার্তা। জনগণ যদি চুপ থাকে, তোষণ চিরস্থায়ী হয়ে ওঠে। এখনো সময় আছে আপনার, আমার, সবার। আমি তো
সত্য বচনের মধ্য দিয়ে প্রশ্ন করছি, আপনি কি করছেন? প্রশ্ন করুন, প্রশাসনের কাছে হিসেব চান, ভোট ব্যাংকের নামে ভাঁওতাকে বুঝুন এবং বেছে নিন এমন নেতৃত্ব যারা সমতার রাজনীতি করে, তোষণের রাজনীতি নয়। আপনার আমার সবার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, আমাদের পরবর্তী ভবিষ্যৎকে বেঁচে থাকার অধিকার যেন আমরা দিয়ে যাই, সেটা শিক্ষার মধ্য দিয়ে, সংস্কৃতির মধ্য দিয়ে, ব্যক্তি স্বাধীনতার মধ্য দিয়ে। সেখানে সেটা যেন বোরখা কিংবা মাদ্রাসা ছাপ শিক্ষা কিংবা বোম তৈরির কারখানা হিসেবে নয়। নমস্কার, ভালো থাকবেন।